কল্লোলিনী কলকাতার বুকেই আদিগঙ্গার তীরবর্তী ঘাটে রয়েছে এক প্রাচীন ও রহস্যময় মন্দির, যা শুধু এক দেবীর আরাধ্য স্থান নয়, এটি এই কলকাতা নগর, সংস্কৃতি ও সমাজের ইতিহাসের এক জীবন্ত প্রতিরূপ, যেখানে সময়ের স্রোত, সংস্কৃতি ও বিশ্বাস একসাথে মিলেছে এবং অতীতের কালীক্ষেত্র থেকে হয়ে উঠেছে আজকের সতীতীর্থ কালীঘাট। আসুন আজ জেনে নিই কিভাবে কালীঘাটকে কেন্দ্র করে গুপ্তযুগ থেকে মুঘল যুগ হয়ে ব্রিটিশ শাসনের অভিশাপ পেরিয়ে কিভাবে গড়ে উঠেছে শহর কলকাতা আর বাঙালির আবেগ ও গর্বের ইতিহাস। আজকের কালীঘাট মন্দির ভারতীয় উপমহাদেশে অবস্থিত ৬৪টি শক্তিপীঠের মধ্যে প্রধান ৪টির অন্যতম। শক্তিপীঠ তত্ত্ব অনুসারে সতীর দেহভাগ মহাদেবের রুদ্র তাণ্ডবের পর বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে পড়ে। কথিত আছে দেবী সতীর ডান পায়ের আঙুল এখানে পতিত হয়, আর সেই কারণে কালীক্ষেত্র হিসেবে এই স্থান পবিত্রতা অর্জন করে। এই বিশ্বাস আজও হাজারো ভক্তকে এখানে আকৃষ্ট করে। বিভিন্ন পুরাণে কালীক্ষেত্রের উল্লেখ পাওয়া যায় এবং কালীঘাটের সংলগ্ন অঞ্চলে একাধিক প্রত্নতাত্ত্বিক খননের ফলে গুপ্তযুগের মুদ্রা ও শশাঙ্কের আমলের সিল ও মুদ্রা পাওয়া যায়, যা প্রমাণ করে যে আনুমানিক ৪র্থ থেকে ৭ম দশকেও কালীক্ষেত্র অঞ্চল এক বর্ধিষ্ণু জনপদ ছিল। সেই সময় আদিগঙ্গার জলপথ ছিল পরিবহনের মূল পন্থা। সম্ভবত কালীক্ষেত্রে পৌঁছানোর জন্য আদিগঙ্গার ঘাট ব্যবহৃত হতো বলে পরবর্তীকালে মন্দিরকে বলা হয় কালীঘাট মন্দির। ১৫তম শতকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক তার পূর্ব ভারতীয় ভ্রমণে বাংলার কালীক্ষেত্রে এসেছিলেন দেবীর দর্শন ও আশীর্বাদ নিতে। এই ঘটনা নির্দেশ করে যে কালীঘাট শুধুই হিন্দু উপাসনার কেন্দ্র ছিল না, বরং আন্তঃধর্মীয় বন্ধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সুদূর পাঞ্জাব থেকে গুরু নানকের কালীক্ষেত্রে আসা প্রমাণ করে যে এই অঞ্চলের পরিচিতি সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশে ছিল। ১৫৫৯ সালে হালি শহরের জমিদার ও কালীভক্ত জিয়া গঙ্গোপাধ্যায় ও তার স্ত্রী পদ্মাবতী দেবী কালীক্ষেত্রে আসেন সন্তান লাভের প্রার্থনা করতে। সেই সময়ের সাধক আত্মারাম ঠাকুর কামাখ্যার কাছে নীলগিরি নামক পাহাড় থেকে নিয়ে আসা শিলাখণ্ডকে দেবী রূপে পূজা করছিলেন বর্তমান আশুতোষ কলেজের পিছনে অবস্থিত জায়গায় এক পর্ণকুটিরে। জিয়া গঙ্গোপাধ্যায়ের পরিবারে পুরনো দেবীভক্তি ছিল গভীর। তার পূর্বপুরুষ হুমায়ুনের মিত্র এবং হালি শহরের প্রাণপুরুষ ও জায়গিরদার শ্রী পঞ্চানন গঙ্গোপাধ্যায় নিজ হাতে মা ভুবনেশ্বরীর এক প্রতিমা গড়েছিলেন। এই মূর্তি দেখে আত্মারাম ঠাকুর অনুপ্রাণিত হন এবং তার আনা শিলাখণ্ড থেকে তার সহকারী ব্রহ্মানন্দগিরির হাতে গড়ে ওঠে আজকের কালীঘাট কালীমূর্তির আদিরূপ। ১৫৭০ সালের জানুয়ারিতে পদ্মাবতী দেবী কালীকুণ্ডে স্নান করতে গিয়ে এক দৈবাদেশ পান। দৈবাদেশ অনুসারে আত্মারাম ঠাকুর কালীকুণ্ডের সেই স্থানে ডুব দিয়ে দেবীর সতীখণ্ড তুলে আনেন এবং শিলাখণ্ড থেকে নির্মিত মা ভুবনেশ্বরী মূর্তির সাথেই প্রতিষ্ঠা করেন। এই ঘটনাকেই আজকের কালীঘাট শক্তিপীঠের প্রতিষ্ঠা মুহূর্ত হিসেবে ধরা হয়। সেই বছরই লক্ষ্মী পুজোর দিনে পদ্মাবতী দেবী জন্ম দেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়কে, যিনি পরবর্তীকালে কালীঘাটের ভবিষ্যৎ রক্ষাকর্তা হন। কিন্তু সন্তান জন্মের পরই পদ্মাবতী দেবীর মৃত্যু হয়। জিয়া গঙ্গোপাধ্যায় স্ত্রীবিয়োগে ভারাক্রান্ত হয়ে সন্ন্যাস গ্রহণ করে মণিকর্ণিকা ঘাটে বসবাস শুরু করেন এবং কামরূপ ব্রহ্মচারী নামে খ্যাত হন। পরবর্তীকালে তিনি সম্রাট আকবর ও জাহাঙ্গীরের প্রধান সেনাপতি মানসিংহের দীক্ষাগুরু হন। শিশু লক্ষ্মীকান্তকে তিনি রেখে যান আত্মারাম ঠাকুরের দায়িত্বে। পরবর্তীকালে লক্ষ্মীকান্ত অত্যন্ত মেধাবী ও ৬টি ভাষায় পারদর্শী এক সুপুরুষ হয়ে ওঠেন। তখন কালীক্ষেত্র সহ কলকাতার বিস্তৃত অংশ ছিল যশোরের রাজা ও ১২ ভূঁইয়াদের অন্যতম বিক্রমাদিত্যের রাজ্যের অংশ। বিক্রমাদিত্যের ভাই বসন্ত রায় কালীক্ষেত্রে এসে লক্ষ্মীকান্তের সাথে পরিচয় হয়ে মুগ্ধ হন এবং তাকে যশোরের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। বিক্রমাদিত্যের মৃত্যুর পর তার ছেলে বাংলা বিখ্যাত প্রতাপাদিত্য ক্ষমতায় আসেন। তিনি পরবর্তীকালে বসন্ত রায়কে আততায়ী পাঠিয়ে হত্যা করেন। পিতৃতুল্য বসন্ত রায়ের হত্যা দেখে দুঃখ পেয়ে লক্ষ্মীকান্ত সব ছেড়ে দিয়ে আবার কালীক্ষেত্রে এসে মন্দিরে বসবাস শুরু করেন। এরপর জাহাঙ্গীরের নির্দেশে মানসিংহ তার গুরুদেব কামরূপ ব্রহ্মচারীর আশীর্বাদ নিয়ে এসে প্রতাপকে পরাস্ত আর বন্দী করে নিয়ে যান এবং গুরুদক্ষিণা হিসেবে হালি শহর থেকে ডায়মন্ড হারবার অবধি ২৪টি পরগনার মধ্যে ৮টি পরগনার জায়গিরদার করে দেন তার গুরুপুত্র লক্ষ্মীকান্তকে। তিনি সম্রাট জাহাঙ্গীরের একটি হীরের আংটিও দেন এই ব্যবস্থার প্রতীকরূপে। লক্ষ্মীকান্ত এই কালীক্ষেত্র অঞ্চলকে একটি অত্যন্ত সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলেন। তার তত্ত্বাবধানে তুলো ও পাটের ব্যবসায় সমস্ত এশিয়া ও ইউরোপেও বাংলার এই অঞ্চলের নাম ছড়িয়ে পড়ে। তিনি হালি শহর থেকে কালীক্ষেত্র অবধি প্রশস্ত পাকা রাস্তা তৈরি করান, ফলে কালীক্ষেত্রে স্থলপথে পৌঁছানোর উপায় খুলে যায়। এই রাস্তা পরিচয় পায় পিলগ্রিম রোড নামে। ভক্ত সমাগমের সাথেই ব্যবসা বাণিজ্য বিপুল ঐশ্বর্যশালী হয়ে ওঠে দক্ষিণবঙ্গের এই অঞ্চল। পরবর্তীকালে লক্ষ্মীকান্ত ৫৯৯ বিঘা জমি মন্দিরের নামে দেবোত্তর করে দেন। এই জমি থেকে প্রাপ্ত আয় দিয়ে মন্দিরের বাৎসরিক উৎসব ও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজকর্ম চালানো হতো।
1809 সালে সাবর্ণ রায়চৌধুরী বংশের শ্রী রাজীব কমল রায়চৌধুরী কালীঘাটের বর্তমান আটচালা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে মূল বেদির নিচে শক্তিখণ্ড ও উপরে শিলাখণ্ড থেকে নির্মিত মাতৃমূর্তি স্থাপন করা হয়। মন্দিরের জন্মলগ্ন থেকে সাবর্ণ পরিবারের হাতেই ছিল পরিচালনার দায়িত্ব। কথিত আছে কালীকান্ত রায়চৌধুরী তার বরিশার বাড়ি থেকে প্রতিদিন সকালে ঘোড়ার গাড়ি চেপে মন্দিরে আসতেন এবং চাবি দিয়ে মন্দিরে তালা খুলতেন, আবার সন্ধেবেলায় মন্দিরে তালা লাগিয়ে বাড়ি ফিরে যেতেন। 1830 সালে তার মৃত্যুর পরে এই ব্যবস্থা শিথিল হয়ে পড়ে এবং মন্দিরের পূজার দায়িত্বে থাকা হালদার পরিবার ক্রমে দখল নেন মন্দির পরিচালনার ক্ষেত্রে। এর পরবর্তী সময় থেকে কালীঘাট মন্দির ও সমগ্র কালীক্ষেত্র ঘিরে বেশ কিছু বিতর্কের জন্ম হয়। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দ্বারা দেবোত্তর করে রাখা 595 বিঘা জমির সিংহভাগ বেদখল হয়ে যায় ব্রিটিশ সরকার ও মন্দিরের সেবায়েতদের মিলিত চক্রান্তে। মন্দিরের সেবার পালা নিয়ে হালদার পরিবারের মধ্যেও তৈরি হয় নানান বিতর্ক, যা কোর্ট অবধি গড়ায়। প্রথম উল্লেখযোগ্য মামলাটি হয় 1914 সালে মহামায়া দেবী বনাম হরিদাস হালদার নামে। মামলার মূল বিষয়বস্তু ছিল মন্দিরের পালা বন্ধক বা হস্তান্তরযোগ্য কিনা তা নিয়ে। 16 অগাস্ট 1905 তারিখে অভ্যন্তরীণ দলিল অনুযায়ী হরিদাস হালদার আসলে পালা বন্ধক হিসেবে দিয়েছিলেন ঋণ দেশিক মহামায়া দেবীর কাছে। হরিদাস হালদার ঋণ শোধ করতে না পারায় মহামায়া দেবী পালা পুনরায় বিক্রি করার জন্য মামলা করেন। আদালত নিজের পর্যবেক্ষণ হিসেবে রায় দেয় যে পালা হস্তান্তর বা বন্ধক দেওয়া স্বল্প পরিসরে বৈধ, তবে তা আইনত হতে হবে এবং ঋণের অনাদায় ফোরক্লোজার হিসেবে পালা বিক্রি করে ঋণ মেটাতে হবে। পরবর্তী মামলাটি হয় 1948 সালে আনাতনাথ ব্যানার্জি অ্যান্ড আদার্স ভার্সেস শ্রী শ্রী ঈশ্বর কালীমাতা অ্যান্ড আদার্স নামে। এই মামলায় মামলাকারীরা দাবি করেছিলেন যে মন্দিরের সেবায়িতরা, এই ক্ষেত্রে হালদার পরিবারের নাম পাওয়া যায়, অবৈধভাবে মন্দির সম্পত্তি ব্যবহার করছেন। মামলার রায়ে বলা হয়েছে মন্দিরকে পাবলিক এন্ডাউমেন্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং মন্দির সম্পত্তি শুধুমাত্র পারিবারিক সেবায়িতদের হস্তান্তরে থাকতে পারবে না। 1961 সালে শ্রী কালীমাতা ঠাকুরানী অফ কালীঘাট ভার্সেস জীবনধান মুখার্জি নামে একটি মামলা হয়। এটি কালীঘাট মন্দিরের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি অধ্যায়। এ এক এমন মামলা যেখানে দেবী কালী যেন সাক্ষী ছিলেন ন্যায় বিচারের। মামলার প্রধান প্রশ্ন ছিল কালীঘাট কালীমাতা মন্দিরের সম্পত্তি কে আইনত মালিক বা ট্রাস্টি হিসেবে পরিচালনা করবে। আদালতে দুটি পক্ষ ছিল, একদিকে হালদার পরিবার যারা দাবি করেন যে তারা বংশপরম্পরায় মন্দিরের সেবায়িত রক্ষক, অন্যদিকে কিছু ভক্ত ও সমাজের বিশিষ্ট নাগরিক যারা অভিযোগ করেন যে হালদাররা দেবীর সম্পত্তি নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। বিচারপতি এস.কে দত্ত তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, দ্য কালীঘাট টেম্পল ইজ নট এ প্রাইভেট টেম্পল, ইট ইজ এ পাবলিক রিলিজিয়াস ইনস্টিটিউশন অ্যান্ড দ্য ডেইটি ইজ এ জুরিস্টিক পার্সন আন্ডার দ্য ল। অর্থাৎ কালীঘাট মন্দির কোনো ব্যক্তিগত মন্দির নয়, এটি একটি পাবলিক ধর্মীয় প্রতিষ্ঠান এবং দেবী কালী আইনিভাবে একজন জুরিস্টিক পার্সন, অর্থাৎ আইনগতভাবে তার নিজের নামে সম্পত্তি থাকা বৈধ। রায় আরও বলা হয় কালীঘাট কালীমাতা মন্দির একটি পাবলিক ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দিরের সম্পত্তি দেবীর নামে নিবন্ধিত এবং তা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। হালদার পরিবার ঐতিহাসিকভাবে সেবায়িত, অর্থাৎ তারা দেবীর সেবা পূজা এবং দৈনন্দিন আচার অনুষ্ঠান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত, কিন্তু তারা দেবীর সম্পত্তির মালিক নন, তাই সম্পত্তির বিক্রি, হস্তান্তর বা ব্যক্তিগত ব্যবহারের অধিকার তাদের নেই। আদালত নির্দেশ দেয় যে মন্দিরের সমস্ত আয় ও দান দেবীর ট্রাস্ট হিসেবে ব্যবহৃত হবে, ব্যক্তিগত কাজে নয়। প্রশাসনিক নজরদারির জন্য আদালত একটি কমিটি গঠনের সুপারিশ করে, যেখানে থাকবে হালদার পরিবারের একজন প্রতিনিধি, স্থানীয় সমাজের প্রতিনিধিরা, সরকারি পর্যবেক্ষক বা মনোনীত কর্মকর্তা। এই কমিটির কাজ হবে দেবীর আচার অনুষ্ঠান, মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং দান ব্যবস্থাপনা দেখা। এই রায়ের পর থেকেই কালীঘাট মন্দিরের প্রশাসনিক পুনর্গঠন শুরু হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার কালীঘাট টেম্পল ম্যানেজমেন্ট কমিটি গঠন করে, যেখানে সরকারি প্রতিনিধির পাশাপাশি পুরনো সেবায়িত পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত হন। এর ফলে মন্দিরের আর্থিক স্বচ্ছতা, শৃঙ্খলা ও ঐতিহ্য রক্ষা করা সম্ভব হয়। কালীঘাট মন্দিরের ইতিহাস যেমন কয়েক শতাব্দী পুরনো, তেমনই পুরনো এখানকার শিল্পধারা। কালীঘাটের পটচিত্র 1780 থেকে 1800 সালের দিকে যখন কলকাতা ক্রমে একটি বাণিজ্য নগরী হিসেবে গড়ে উঠছে, তখন পূর্ব মেদিনীপুরের নয়াগ্রাম থেকে কিছু পটশিল্পী চলে আসেন কালীঘাট অঞ্চলে। দেবী কালীর শক্তিপীঠে আগত ভক্তদের ভিড় দেখে তারা বুঝতে পারেন এই কালীক্ষেত্রই তাদের শিল্পকে বাঁচিয়ে রাখতে পারবে। তারাই গড়ে তোলেন কালীঘাট পটের স্বতন্ত্র ধারা। এই পটচিত্র কিন্তু শুধু দেবদেবীর ছবি নয়, এটি ছিল সেই সময়ের সমাজের প্রতিচ্ছবি। দেবী কালী, শিব, লক্ষ্মী, মনসা থেকে শুরু করে তখনকার বাবু সমাজ, বাইজি, ইংরেজ প্রভু, এমনকি দুর্নীতিগ্রস্ত কেরানিরাও তাদের তুলিতে উঠে এসেছে, বিদ্রোহ আর ব্যঙ্গের রূপে। এক অর্থে কালীঘাটের পটচিত্র ছিল বাংলার প্রথম কার্টুন সাংবাদিকতা, যেখানে তুলি ছিল প্রতিবাদের অস্ত্র। এই ছবিগুলো বানানো হতো হাতের তৈরি পাট কাগজে বা সরার উপরে প্রাকৃতিক রঙে।
কাঠের কয়লা, নীল, গেরুয়া, হলুদ গুঁড়ো আর গাছের ছাল থেকে তৈরি রঙে। কালীর চোখে যে তেজ, শিবের মুখে যে ধ্যান, সবকিছু আঁকা হতো একটিমাত্র সরল কিন্তু নিখুঁত ব্রাশ স্ট্রোকে, যা আজও বিশ্বের শিল্প ইতিহাসে এক বিস্ময়। ব্রিটিশ যুগে যখন কালীঘাট মন্দির ছিল সাধারণ মানুষের আস্থার ভক্তির কেন্দ্র, তখন এই পটচিত্রগুলোই ছিল তীর্থযাত্রীদের স্মৃতিচিহ্ন ও পুণ্য প্রতীক। ভক্তরা মন্দিরে পূজার পর দেবীর পটচিত্র কিনে নিয়ে যেতেন, ঘরের দেওয়ালও রাখতেন দেবীর আশীর্বাদের প্রতীক হিসাবে। পরবর্তীকালে ইউরোপীয় আর্ট কালেক্টররা এই ছবিগুলোর মূল্য বুঝতে শুরু করেন। লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম থেকে প্যারিসের মিউজে গিমে সর্বত্রই এখন সংরক্ষিত কালীঘাট পটচিত্রের শত শত নিদর্শন। আজ কালীঘাটের মন্দির যেমন কোটি কোটি ভক্তের বিশ্বাসের কেন্দ্র, তেমনি কালীঘাটের পটচিত্র রয়ে গেছে বাংলার লোকশিল্প, ধর্মীয় ভাবনা আর সামাজিক চেতনার এক অমর দলিল। ইতিহাসের অজস্র অধ্যায় পেরিয়ে রাজাদের রাজনীতি থেকে ব্রিটিশ আমলের দখলদারি, আইনি লড়াই থেকে আজকের আধুনিক সংস্কার, সবকিছুর মধ্যে দিয়েই দেবী কালী রয়েছেন অটুট, অবিচল। এই মাটিতে আজও প্রতিটি প্রদীপের শিখা, প্রতিটি ঘণ্টাধ্বনি বহন করে সেই কালোত্তীর্ণ আভা, যেখানে শক্তি মানে শুধু দেবী নয়, মানুষের অন্তরের অন্ধকার ভেদ করে আলোর পথে চলার সাহস। আত্মারাম ঠাকুরের সেই শিলাখণ্ড থেকে শুরু করে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের রাজনীতি আর ভক্তি, সাবর্ণ রায়চৌধুরীদের দান আর অসংখ্য ভক্তের অশ্রু আর আরতি, সব মিলে কালীঘাট কেবল এক মন্দির নয়, এ যেন বাংলার আত্মার প্রতীক। আজ যখন আমরা কালীঘাট যাই, তখন শুধু এক দেবীর দর্শন নয়, আমরা দেখি 1000 বছরের সভ্যতার প্রতিচ্ছবি, এক শহরের জন্মকাথা আর এক জাতির আত্মপরিচয়। এই কালীঘাট পারি কেবল পূজাস্থান নয়, এ এক চিরন্তন বিশ্বাসের স্থান, যেখানে প্রতিটি প্রার্থনা, প্রতিটি শঙ্খধ্বনি আমাদের মনে করিয়ে দেয় আলো সর্বদা অন্ধকারকে জয় করে। ভিডিও কি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাবেন বাংলার আর কোন বিস্তৃত ইতিহাস আপনি হিস্ট্রি মিস্ট্রি বেঙ্গলের পরের পর্বে দেখতে চান। আপনাদের ভালোবাসাই আমাদের গবেষণার আসল প্রেরণা। History, Mystery, Bengal.